হ্যালো। আচ্ছা। হ্যালো। হ্যাঁ, ঠিক আছে। তোমরা স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ, জি স্যার। আমরা লাস্ট ক্লাসে দেখেছি যে আমাদের আমাদের যে ডিসক্রিটাইজেশন ইকুয়েশন, মানে ডিসক্রিটাইজেশনে এর আগে আমরা যেটা করেছিলাম যে আমরা আই নোডের জন্য ফর এনি নোড আই আমরা একটা ইকুয়েশন বের করেছিলাম। ফর এনি নোড আই আমরা একটা ইকুয়েশন বের করেছি সেই আই এর নেবারিং নোড গুলো দিয়ে, তাই না? নেবারিং নোড নেবারিং নোড গুলো দিয়ে ইকুয়েশন বের করে তারপরে ফর নোড 1, নোড 2, নোড 3, নোড 4, নোড 5 এন্ড সো অন আমরা বিভিন্ন নোডের ইকুয়েশন গুলো পেয়ে গেছি। তারপরে সেই ইকুয়েশন গুলো আমরা ম্যাট্রিক্স সলিউশন করে আমাদের মানে ডিজায়ার্ড রেজাল্ট পেয়েছি। লাস্ট ক্লাসে আমরা যেটা দেখলাম সেটা হলো গিয়ে যে আমাদের এই আই নোটের জন্য যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা এটাই একটা আই মানে ফাইনাল ডিসক্রিটাইজড ইকুয়েশন না নোটের জন্য আর কি। তাহলে এই ডিসক্রিটাইজড ইকুয়েশন consists of two equations for each node. For each of the node, the discretized equation consists of two equations. That is, এইটাও I নোডের জন্য, এইটাও I নোডের জন্য, দুইটা ইকুয়েশন। তাহলে প্রথম ইকুয়েশনটা অ্যাজ ইউজুয়াল মানে আগের মতোই। প্রথম ইকুয়েশন আমরা এই প্রত্যেকটা আই নোড থেকে প্রত্যেকটা আই নোডের সলিউশনটা পাবো। পাওয়ার পরে প্রত্যেকটা সলিউশনকে আমরা এই সেকেন্ড ইকুয়েশনটা দিয়ে প্রত্যেকটা সলিউশনকে আবার এটাকে বলা আমরা রিল্যাক্স করব। হ্যাঁ, রিল্যাক্স করব। তাহলে প্রত্যেকটা আই নোটের সলিউশনকে আমরা রিল্যাক্স করব। এই রিল্যাক্সেশন প্যারামিটার হলো গিয়ে এই ল্যামডা। হ্যাঁ, ল্যামডা। এই রিল্যাক্সেশন প্যারামিটারটা হলো ল্যামডা। আমরা প্রত্যেকটা ইটারেশনে এই প্রত্যেকটা আই নোটের যে ভ্যালুটা পাবো, এটা হচ্ছে আই জে নোট। হ্যাঁ, 2 ডিমেনশনের জন্য আই জে নোট একই ঘটনা, 1 ডিমেনশনের জন্য আই জে নোট। তাহলে প্রত্যেকটা নোটের জন্য আমরা যে রেজাল্টটা পাবো মানে কোনো একটা ইটারেশনে কোনো একটা নোটের আমরা এই প্রথম ইকুয়েশন থেকে যে সলিউশনটা পাবো সেই সলিউশনটা হলো গিয়ে নিউ সলিউশন। ঠিক আছে? ঠিক তার আগের ইটারেশনে ওই নোটের যে ভ্যালুটা সেটা হলো গিয়ে ওল্ড সলিউশন। আই রিপিট, কোন একটা পার্টিকুলার ইটারেশনে কোন একটা পার্টিকুলার নোটের যে সলিউশনটা আমরা পাবো এই ইকুয়েশন 1 থেকে, কোন একটা পার্টিকুলার নোটের জন্য কোন একটা পার্টিকুলার ইটারেশনে আমরা যে সলিউশনটা পাবো এই উপরের ইকুয়েশনটা থেকে, সেটা হলো গিয়ে আমাদের ওই নোটের নিউ সলিউশন। ওই নোটেরই ঠিক আগের ইটারেশন থেকে যে সলিউশনটা আমরা পাবো সেটা হলো ওল্ড সলিউশন। তাহলে নিউ সলিউশনকে ল্যামডা দিয়ে গুণ দিয়ে আর ওল্ড সলিউশনকে 1 মাইনাস ল্যামডা দিয়ে গুণ দিয়ে আমরা এই দুটো সামেশন করলে
will get the relaxed value of the node. ঠিক আছে, এটা হলো গিয়ে রিল্যাক্সেশন মেথড। তাহলে এই ডিপেন্ডিং অন দি ল্যামডা, এই এটাকে মানে এই ইকুয়েশনটাকে আন্ডার রিল্যাক্সেশনও বলা যেতে পারে অথবা ওভার রিল্যাক্সেশনও বলা যেতে পারে। ইফ ল্যামডা ইজ লেস দেন or 1, then this is under relaxation. And if lambda is greater than 1, then it is over relaxation. এই জিনিসের কাজ কি? কাজ হলো গিয়ে এই জিনিসটার কাজ হলো গিয়ে যে ধরো এটা হলো আমার ইটারেশন, নাম্বার অফ ইটারেশন, আর এদিকে হলো গিয়ে আমার সলিউশন। ধরো কোনো একটা জিনিসের সলিউশন হলো এটা ট্রু সলিউশন, এটা হলো ট্রু সলিউশন। হ্যাঁ, ট্রু সলিউশন। তাহলে কোনো একটা ভ্যারিয়েবলের টি ধরো, হ্যাঁ টি এর এটা হলো ট্রু সলিউশন, এটা হলো ট্রু সলিউশন। তাহলে আমাদের প্রথম ইটারেশনে ধরো আমরা পেলাম এটা, দ্বিতীয় ইটারেশনে ধরো পেলাম এটা, তৃতীয় ইটারেশনে এটা, চতুর্থ ইটারেশনে এটা, 5 নম্বরে এটা, 6 নম্বরে এটা। হ্যাঁ, তাহলে আমরা সিক্স ইটারেশনে এসে আমরা এই ট্রু সলিউশনটা পাচ্ছি। এই রিল্যাক্সেশন প্যারামিটার যে কাজটা করে, সে করে কি যে এভাবে মানে এটাকে ফাস্টার করে দেয়। হ্যাঁ, মানে আমরা হয়তো দ্যাট ইজ আমরা হয়তো এই 1, 2, 3, 4 নাম্বার ইটারেশনে এসে সলিউশনটা পেয়ে যাবো। হ্যাঁ, এটাকে ফাস্টার করে দেয় যদি আমরা ওভার রিল্যাক্সেশন ইউজ করি। আর আন্ডার রিল্যাক্সেশন করে কি এটাকে স্লো, মানে ধরো এটা স্লো করে দিল। হ্যাঁ, স্লো করে দিল। তাহলে এখানে হয়তো অনেকগুলো ইটারেশন হয়ে গেছে, হয়তো 10টা ইটারেশন হয়ে গেল। তাহলে আন্ডার রিল্যাক্সেশন হলো এই যে এই কনভার্জেন্সটাকে স্লো করে দেয়। আর ওভার রিল্যাক্সেশন হলো কনভার্জেন্সটাকে, আচ্ছা আমি আগেরটা বোধহয় ভুল দেখেছি, এই যে কনভার্জেন্সটা ফাস্ট হয়ে গেল 1, 2, 3। হ্যাঁ, কনভার্জেন্সটা ফাস্ট করে দেয়। এটা হলো গিয়ে আন্ডার রিল্যাক্সেশন, আর এটা হলো ওভার রিল্যাক্সেশন। হ্যাঁ, আন্ডার রিল্যাক্সেশন আর ওভার রিল্যাক্সেশন। তাহলে আন্ডার রিল্যাক্সেশন দিয়ে আমরা we can slow the convergence of the solution, and over relaxation দিয়ে we can make the convergence faster. তবে এই শুধু স্লো বা ফাস্টার করার পাশাপাশি আরেকটা ঘটনা ঘটে। under relaxation parameter, particularly under relaxation parameter, it reduces oscillation in the solution. Under relaxation parameter reduces oscillation in the solution. যদি আমার সলিউশনটা অসিলেট করতে থাকে, যে অসিলেশনটা আমি অল্প একটু তোমাদের কোন একটা ক্লাসে বলেছি, যে এই যে ট্রু সলিউশন, ধরো এটা ইটারেশন আগের মতোই ইটারেশন, আর এটা হলো সলিউশন। হ্যাঁ, ধরো এটা টি, এটা হলো ট্রু সলিউশন। হ্যাঁ, তাহলে এটা ট্রু সলিউশন। তাহলে অসিলেশন হলো গিয়ে যে এরকম করতে থাকবে, এরকম করতে থাকবে, এরকম করতে থাকবে। হ্যাঁ, মানে এরকম করবে, মানে ট্রু সলিউশনের দিয়ে অসিলেট করতে থাকবে। অসিলেট মানে অ্যাপ্রোচ করবে, ট্রু সলিউশনটা অ্যাপ্রোচ করবে না, এই অসিলেট করতে থাকবে। হ্যাঁ, অসিলেট করতে থাকবে। তাহলে এটা হলো গিয়ে
the underlying parameter reduces oscillation in the solution. So there is an example. আমাদের ঠিক আগের প্রবলেমটাই একটা প্লেটের বিভিন্ন পয়েন্টে এই চারটা বাউন্ডারি টেম্পারেচার দেওয়া আছে। You have to find the temperature at the intermediate নোডস, হ্যাঁ নোডস, এই নোডগুলোতে টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা বের করতে হবে। বাট হিয়ার ইউ হ্যাভ টু ইউজ a relaxation parameter of 1.4. This relaxation is 1.4. That is, this is over relaxation. Over relaxation ইউজ করতে হবে যাতে তোমার এই সলিউশনটা ফাস্টার কনভার্জ করে। তাহলে টেকিং দিস নোটস, কটা 3 4 12টা, হ্যাঁ 12টা নোড। তো দিস ইজ গ্রিড জেনারেশন। তারপরে এই 12টা নোডের সলিউশন হলো গিয়ে এরকম যে প্রথমে হলো গিয়ে এই যে এই নোডগুলা, এই যে এই নোডগুলা এগুলো সব গিভেন না, এগুলো সব গিভেন। তাহলে এই নোডগুলোর ভ্যালুগুলো এখানেই করা হলো গিভেন ভ্যালু। আর এইগুলো অল নোডস এট টাইম 0 have a value of 0 degree. তাহলে এখানে যেটা করা হলো, ধরো প্রথমে ধরো এই যে T11, হ্যাঁ T11টা যদি আমরা বের করতে চাই, তাহলে এই যে T11 এর ইকুয়েশন, এটা কিন্তু আমাদের মানে এই যে এখানে স্টেপগুলো আমরা দেখতেছি না, হ্যাঁ কারণ স্টেপগুলো আমাদের করা, মানে আমরা এটা করছি যে এটার যে মানে এই যে এই প্লেটের যে গভর্নিং ইকুয়েশন, হ্যাঁ এই প্লেটের গভর্নিং ইকুয়েশন হলো এই যে এটা, এই প্লেটের গভর্নিং ইকুয়েশন হলো এটা, এবং এটার ডিসক্রিটাইজেশন ইকুয়েশন হলো এই যে এইটা, দ্যাট ইজ দিস ওয়ান, হ্যাঁ এটা ডিসক্রিটাইজেশন ইকুয়েশন। এখন আমরা যেটা করতেছি এই ডিসক্রিটাইজড ইকুয়েশনের সাথে এই ইকুয়েশনটা অ্যাড করে দিচ্ছি, হ্যাঁ রিল্যাক্সেশন ইকুয়েশনটা অ্যাড করে দিচ্ছি। সো আমরা কিন্তু এবার মানে আমরা এখন জাস্ট ওই আমাদের আগের নলেজের সাথে একটা ছোট্ট জিনিস অ্যাড করলাম, দ্যাট ইজ রিল্যাক্সেশন, হ্যাঁ রিল্যাক্সেশন অ্যাড করলাম। তাহলে এই যে এই জিনিসটা গভর্নিং ইকুয়েশন ইজ সেম, ইকুয়েশন ডিসক্রিটাইজড ইকুয়েশন ইজ সেম, হ্যাঁ ডিসক্রিটাইজড ইকুয়েশন ইজ সেম, আমরা ডিসক্রিটাইজেশন ইকুয়েশনে এই রিল্যাক্সেশন ইকুয়েশনটা অ্যাড করলাম, হ্যাঁ দিস ইজ অ্যাডেড। স্যার এগুলা কি প্রশ্নের সাথে বলে দেওয়া থাকবে নাকি আমাদেরকে মনে রাখা লাগবে? এটা প্রশ্নের সাথে বলা থাকবে, হ্যাঁ বলা থাকবে যে রিল্যাক্সেশন ইউজ করতে হবে বা হবে না, হ্যাঁ এটা প্রশ্ন বলা থাকবে। স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার ইকুয়েশন গুলা কি বলা থাকবে? না না না, তোমাদের যদি বলা থাকে যে মানে থাকতে পারে, বলাও থাকতে পারে নাও থাকতে পারে, হ্যাঁ যেমন এটা ডিপেন্ডিং অন দি প্রবলেম সেটিং। মানে আমি যদি মনে করি যে তোমাদের আধা ঘন্টা টাইমের মধ্যে তোমরা শেষ করতে পারবে না, সেক্ষেত্রে আমি ইকুয়েশনটা বলে দিব, মানে আমি তোমরা শুরুই করবে এই যে এখান থেকে, এই ধরো মানে তোমরা শুরুই করবে হলো গিয়ে এই যে এইটা মানে ডাইরেক্ট এই যে ইটারেশন থেকে, ঠিক আছে এখান থেকে শুরু করবো, মানে আমি পুরো জিনিসটাই বলে দিলাম, যেটা আমি গতবার বা তার আগের বার বোধহয় করছি, হ্যাঁ যে তোমাদের আমি ইকুয়েশন বলে দিলাম যে দ্য সিস্টেম ইজ গভর্নড বাই দিস ইকুয়েশন, হ্যাঁ এবং দিস ডিসক্রিটাইজড ইকুয়েশন ইজ দিস,
ইউজ এ রিল্যাক্সেশন ফ্যাক্টর অফ 1.4, হ্যাঁ, বা 1.2, 1.3, আমি যেটা বলে দিব আর কি। বলে দিলে তোমরা ডিরেক্ট এখান থেকে মানে, এবং বলে দিব যে নাম্বার অফ ইন্টেরিয়র নোটস ইজ 6, হ্যাঁ, বা 4। পরীক্ষায় তো আসলে 4টার বেশি দিব না, হ্যাঁ, 4টা। নাম্বার অফ ইন্টেরিয়র নোটস ইজ the number of interior nodes is 4, eh? 4. Then using the relaxation method, solve for the temperature distribution. ঠিক আছে? তাহলে তোমরা এই যে ইটারেশন 1, হ্যাঁ, ইটারেশন 1-এ আমরা এই যে নোড 1 বের করলাম, মানে এই যে নোড 1 বের করার পরে এখন যে কাজটা করা হচ্ছে সেটা হলো গিয়ে এটাই হলো গিয়ে মানে নতুন কাজ, হ্যাঁ, এটা হলো গিয়ে এটা হলো নতুন কাজ কি, আমরা এই যে নোড বের করলাম T11, এই যে এই নোডটা বের করলাম, বের করার পরে আমরা এটাকে আবার রিল্যাক্স করতেছি নিউ এবং ওল্ড দিয়ে। এটা ইটারেশন 1, তাহলে ইটারেশন 0-তে এটার ভ্যালু ছিল 0, হ্যাঁ, ইটারেশন ভ্যালুতে এটার ভ্যালু ছিল 0, মানে অল নোড টেম্পারেচার অ্যাট ইনিশিয়াল টাইম ইজ 0, হ্যাঁ, 0। আর এই নতুন ইটারেশনে এটার ভ্যালুটা পেলাম এইটা 31.25, হ্যাঁ, 31.25। তাহলে ওই 1.4 ইউজ করে এটা আমরা চলে গেলাম 43.75-এ। দিস ইজ দ্য রিল্যাক্সড ভ্যালু, হ্যাঁ, ইউজিং ওভার রিল্যাক্সেশন। ঠিক আছে, ওভার রিল্যাক্সেশন। আচ্ছা, এরপরে আমরা আসলাম 1-2-তে, হ্যাঁ, 1-2-তে 1-2টা আমরা বের করলাম, এই যে 1-1 লেটেস্টটা ইউজ করলাম, লেটেস্টটা। এবার 1-2, হ্যাঁ, 1-2-তে যে এইগুলা সব পুরনো ভ্যালু, আর এই যে এইটা যেটা অলরেডি বের করে ফেললাম এইটার লেটেস্ট ভ্যালুটা ইউজ করব। তাহলে এইটার লেটেস্ট ভ্যালুটা ইউজ করবো, এটার লেটেস্ট ভ্যালু হলো গিয়ে এইটা, তাহলে 43.75 দিয়ে আমরা পেলাম এই T12 এখন এই T12 হ্যাঁ, টাইপিং মিস্টেক। তাহলে T12 রিল্যাক্সড হলো গিয়ে তোমার এই যে ওই তো যেভাবে আমরা করলাম আর কি, যে এই যে ওল্ডটা ছিল 0 আর নিউটা হলো এটা, তাহলে এটা T12 পেয়ে গেলাম, হ্যাঁ, T12 পেয়ে গেলাম, মানে দ্যাট ইজ আমরা এটা পেয়ে গেলাম। এভাবে এভাবে বাকি গুলো এখানে দেখানো হয় না, এই যে বাকিগুলো এইভাবে পাওয়া হয়েছে, হ্যাঁ, বাকিগুলো হয়েছে, সবগুলো ক্যালকুলেশন দেখানো হয়নি। এবার সেকেন্ড ইটারেশন, হ্যাঁ, সেকেন্ড ইটারেশন T11, সেকেন্ড ইটারেশনে T11 এই যে বাকি এগুলো যা পাওয়া গেল ইউজ করা হলো T11 এটা পাওয়া গেল, হ্যাঁ, এটা পাওয়া গেল। তাহলে সেকেন্ড ইটারেশনে T11 এর লেটেস্ট ভ্যালু হলো এটা, তাহলে এটা হলো কি নিউ ভ্যালু, আর ওল্ড ভ্যালুটা ছিল এই যে আগের ইটারেশনে যেটা পাওয়া গেল ইটারেশন 1-এ 43.75, তাহলে T11 এর নতুন রিল্যাক্স ভ্যালু হলো এটা, তাহলে দ্যাট ইজ আফটার ইটারেশন 2 T11 এর ভ্যালু হলো এটা, এটা হলো T11। তাহলে T21 ও আর নাই, হ্যাঁ, আর নাই, তাহলে বাকিগুলো এইভাবে আমরা এই যে বের করতে পারি, হ্যাঁ, বের করতে পারি, বাকিগুলো বের করতে পারবো। এখানে প্রত্যেকটা ইটারেশনের পরে প্রত্যেকটা নোডের জন্য এররটা বের করতে হবে, হ্যাঁ, এরর ইজ গিভেন বাই প্রেজেন্ট ভ্যালু, মানে ভ্যালু অ্যাট দি প্রেজেন্ট ইটারেশন মাইনাস ভ্যালু অ্যাট দি প্রিভিয়াস ইটারেশন ডিভাইডেড বাই দ্য ভ্যালু অ্যাট দি প্রেজেন্ট ইটারেশন। এটা যদি বলা থাকে যে ইট শুড বি বিলো
5%, হ্যাঁ 5%। তাহলে এভাবে ইটারেশন করে 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 প্রত্যেকটা নোডের জন্য যখন এটা বিলো 5%-এ নেমে যাবে তখন উই উইল স্টপ ইটারেশন। হ্যাঁ, এমন যদি হয় যে ধরো নোন আননোন হলো 12টা, এই 12টা আননোনের মধ্যে 11টা আননোনের ইয়েটা এই যে এররটা, এই মানে এররটা চলে আসছে হলো গিয়ে তোমার হয়তো 1%-এ, কিন্তু একটা আননোনের এরর রয়ে গেছে 6%, তাহলেও কিন্তু আমাদের ইটারেশন চালিয়ে যেতে হবে। আমাদেরকে এই 12টা আননোনেরই error level should be less than our prescribed error level, ঠিক আছে? তাহলে এররটা হলো গিয়ে iteration value at present new, আচ্ছা new minus iteration value at previous divided by iteration value at present, এটা times 100। তাহলে আমাদের সবগুলো আননোনের জন্য এই পার্সেন্টেজটা আমাদের মানে যে রিকোয়ারমেন্ট থাকবে ধরো 10% বা 5%, তার নিচে হতে হবে, ঠিক আছে? তাহলে রিল্যাক্সেশন মেথডে আমরা দুটো জিনিস দেখলাম এখানে, মানে দুটো জিনিস অ্যাড হলো আমাদের আগের নলেজ বেজের সাথে, দুটো জিনিস অ্যাড হলো। সেই দুটো জিনিস হলো গিয়ে যে প্রত্যেকটা আননোনের জন্য আমাদের একটা নতুন ইকুয়েশন অ্যাড হলো, প্রত্যেকটা আননোনকে রিল্যাক্স করতে হবে, প্রত্যেকটা আননোনকে রিল্যাক্স করতে হবে 1 2 1 2 1 2, প্রত্যেকটা আননোনকে রিল্যাক্স করতে হবে। আর প্রত্যেকটা আননোনের জন্য প্রত্যেকটা ইটারেশনে এই এররটা বের করতে হবে, এবং সবগুলো আননোনের কোন একটা পার্টিকুলার ইটারেশনে যখন সবগুলো আননোনের এই এরর পার্সেন্টেজটা আমার প্রেসক্রাইবড পার্সেন্টেজের নিচে চলে যাবে, তখন আমরা নিচে মানে ছোট হবে, তখন আমরা আমাদের ইটারেশন শেষ করব। এবার আমরা আগের প্রবলেমে দেখেছি যে এই প্লেটের টেম্পারেচার ডিস্ট্রিবিউশন বের করতে হবে, এবং বাউন্ডারি কন্ডিশন ওয়াজ গিভেন 375 50, এখানে ধরো 25, হ্যাঁ 25। দ্যাট ইজ এই যে এই বাউন্ডারি গুলোতে মানে বাউন্ডারি নোড গুলোতে এই বাউন্ডারি নোড গুলোতে আমি বের করতে চাচ্ছি ধরো টেম্পারেচার, তাহলে এই বাউন্ডারি নোড গুলোতে ডিরেক্ট টেম্পারেচারই দেওয়া আছে, ইজ গিভেন, তাই না, যে 25। দ্যাট ইজ বাউন্ডারি নোড গুলোতে ডিরেক্ট টেম্পারেচারটা দেওয়া আছে। দ্যাট ইজ আমাদের যদি এই বাউন্ডারিতে ডিরেক্ট আননোন ভ্যালুটা দেওয়া থাকে, তাহলে এই ধরনের বাউন্ডারি কন্ডিশনকে আমরা বলি ডিরিক্লে বাউন্ডারি কন্ডিশন। ডিরিক্লে বাউন্ডারি কন্ডিশন, দ্যাট ইজ বাউন্ডারিতে আমরা যে জিনিস মানে আমরা যে জিনিসের ভ্যালুটা জানতে চাচ্ছি সেই জিনিসের ডিরেক্ট ভ্যালুটা দেওয়া আছে বাউন্ডারিতে, এটা হলো ডিরিক্লে বাউন্ডারি কন্ডিশন। আমরা এই পর্যন্ত এই একটা বাউন্ডারি কন্ডিশনে দেখেছি, ডিরিক্লে বাউন্ডারি কন্ডিশন। আরো দুই ধরনের বাউন্ডারি কন্ডিশন হতে পারে, একটা হলো গিয়ে আরো দুই ধরনের বাউন্ডারি কন্ডিশন হতে পারে, যেটার একটা হলো গিয়ে
নয়ম্যান বাউন্ডারি কন্ডিশন। নয়ম্যান বাউন্ডারি কন্ডিশনটা কি, যে ইনস্টেড অফ দ্য সলিউশন ইটসেলফ, মানে যেটা আমরা জানতে চাচ্ছি সেটা না দিয়ে সেটার গ্রেডিয়েন্ট দেওয়া হচ্ছে বাউন্ডারিতে। হ্যাঁ, গ্রেডিয়েন্টটা দেওয়া হচ্ছে বাউন্ডারিতে, এটা হলো নয়ম্যান বাউন্ডারি কন্ডিশন। তাহলে এটা মানে ডিরেক্ট ভ্যালুটা না দিয়ে যদি এরকম গ্রেডিয়েন্ট দেওয়া থাকে, তাহলে হাউ টু গো ফর দ্য সলিউশন, হাউ টু গো ফর দ্য সলিউশন, এই জিনিসটা আমরা এখন একটু দেখব, চট করে দেখে নিব। তাহলে আমাদের এই আগের প্রবলেমের সাথে এটা একটু মডিফিকেশন হলো এই প্রবলেমটা, যে আমাদের এই প্রবলেমে আমরা এই প্লেটের টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা দেখতে চাচ্ছি। টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা দেখতে চাচ্ছি, কিন্তু আমাদের তিনটা বাউন্ডারিতে ডিরিক্লে কন্ডিশন দেওয়া আছে, কিন্তু একটা বাউন্ডারিতে দেওয়া আসলে কি নয়ম্যান কন্ডিশন। হ্যাঁ, ইনসুলেটেড। ইনসুলেটেড মানে কি? ইনসুলেটেড মানে হলো গিয়ে কিউ ডট ইকুয়ালস টু মাইনাস কে ডিএক্স জিরো। ইনসুলেটেড মানে হলো এটা, কিউ ডট মানে হিট ফ্লাক্স। হ্যাঁ, হিট ফ্লাক্স, এখানে কিউ ডট হিট ফ্লাক্স মানে হিট ফ্লো পার ইউনিট এরিয়া। ঠিক আছে, আর তোমাদের বলছিলাম যে ফ্লাক্স কাকে বলে। ফ্লাক্স হলো গিয়ে এনি প্রপার্টি ফ্লো পার ইউনিট এরিয়া, দ্যাট ইজ কল্ড ফ্লাক্স। তাহলে হিট ফ্লো পার ইউনিট এরিয়া ইজ কল্ড হিট ফ্লাক্স। এনি প্রপার্টি ফ্লো পার ইউনিট এরিয়া ইজ কল্ড ফ্লাক্স। তাহলে হিট ফ্লাক্স হলো গিয়ে হিট ফ্লো পার ইউনিট এরিয়া। তাহলে এখান থেকে যে হিট ফ্লো হবে এদিকে বা এদিকে, যে হিট ফ্লোটা হবে পার ইউনিট এরিয়া, দ্যাট ইজ কিউ ডট ইজ জিরো। হ্যাঁ, ইনসুলেটেড মানে জিরো, মানে নো হিট ফ্লাক্স উইল বি দেয়ার। তাহলে কিউ ইকুয়ালস টু জিরো, কিউ ডট ইকুয়ালস টু জিরো। কিউ ডট জিরো মানে কি? অ্যাকর্ডিং টু ফুরিয়ারস ল অফ কন্ডাকশন দিস ইজ জিরো। হ্যাঁ, দিস ইজ জিরো মানে কি? দিস ইজ জিরো মানে ইকুয়ালস টু, এটা জিরো মানে হলো অ্যাকচুয়ালি জিরো। ঠিক আছে, তাহলে এখন এই বাউন্ডারিতে ডিরেক্ট টি এর ভ্যালু না দিয়ে দেওয়া আছে হলো গিয়ে ডিটি বাই ডিএক্স ইকুয়ালস টু জিরো। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে নয়ম্যান বাউন্ডারি কন্ডিশন। তাহলে আমরা এটা কিভাবে সলভ করব? এটা সলভ করব হলো গিয়ে যে আমাদের যে নরমাল ডিসক্রিটাইজ, এটাই মানে প্লেটের জন্য আমাদের ইকুয়েশনটা এই যে এটাই, তাই না? প্লেটের জন্য আমাদের ইকুয়েশনটা এটাই। জাস্ট মানে ওইটার সাথে একটু ডিফারেন্সিয়েট করার জন্য এখানে আমরা আই এর জায়গায় এম ইউজ করতেছি। যে আমরা ধরে নিচ্ছি যে আমাদের হ্যাঁ, এইখানকার এই নোটটা, হ্যাঁ এই নোটটা হলো গিয়ে এম। এখানে করা হয় কি, একটা বাউন্ডারির বাইরে একটা ফিকটিশিয়াস নোট ধরা হয় m+1। হ্যাঁ, m+1। তাহলে এই আরেকবার বলেন স্যার, জি জি, লাস্টের লাইনটা আরেকবার বলেন। লাস্টের লাইনটা মানে কোনটা? m+1। আচ্ছা, m+1 না, ওটা তো মাত্র শুরু করলাম। এই এই ক্ষেত্রে যেটা করা হয়, এই যে তোমার আচ্ছা এটা লিখি ডিটি বাই
dx equals to 0। হ্যাঁ, এই ধরনের জিনিস দেওয়া থাকলে আমাদের মানে যে বাউন্ডারিতে এটা থাকবে, মানে নয়ম্যান কন্ডিশন, এটা হলো কি নট ফর দিস বাউন্ডারি, মানে যে কোনো সাইডে যদি নয়ম্যান কন্ডিশন থাকে, নয়ম্যান কন্ডিশন মানে হলো কি এই যে এরকম গ্রেডিয়েন্ট দেওয়া থাকলে নয়ম্যান কন্ডিশন সলভ করার মেথড হলো এটা। হ্যাঁ, এটা কি, এই মেথডটা হলো কি যে এই তোমার এই বাউন্ডারি এজে এসে এটার বাইরে, মানে ধরো বাউন্ডারি এজের পয়েন্ট হলো এম, হ্যাঁ, তাহলে এটার বাইরে একটা পয়েন্ট ধরা হবে, ইমাজিনারি পয়েন্ট এটা, m+1 একটা ইমাজিনারি পয়েন্ট না মানে ধরা হবে m+1। তাহলে এই m+1 এর রেসপেক্টে এই m এর ইকুয়েশনটা কি হবে ফর নোড, এই যে m এর m এর ইকুয়েশনটা, হ্যাঁ, m+1 প্লাস m-1 m মাইনাস m মানে এই যে এই ইকুয়েশনটা, আমরা এটা এইভাবে এই যে এটা যদি তাহলে ধরো এইটা হলো এম জে, তাহলে এটা হবে m+1 জে, এটা হবে m j-1, এটা হবে m j+1, আর এটা হবে m-1 জে। ঠিক আছে, এই যে এই নোটটা যদি এম জে হয়, তাহলে এই ডান দিকের নোটটা হবে m+1 জে, বাম দিকের নোটটা হবে m-1 জে, নিচের নোটটা হবে m j-1, উপরের নোটটা হবে m j+1। ঠিক আছে, মানে আমরা আই এর জায়গায় এম ধরলাম জাস্ট টু ডিস্টিংগুইশ দিস ইকুয়েশন উইথ দ্য রেগুলার ওয়ান। হ্যাঁ, এম ধরলাম, তাহলে এইখানে এই পয়েন্টগুলো তো আছেই। হ্যাঁ, এইখানে আমরা একটা ইমাজিনারি পয়েন্ট ধরলাম, m+1। তাহলে ইমাজিনারি পয়েন্ট হলো গিয়ে এই গ্যাঞ্জাম হয়ে গেল না, এই যে বাকি চারটা 1 2 3 4, হ্যাঁ, বাকি চারটা পয়েন্ট ঠিক আছে, না বাকি চারটা দুইটা ইমাজিনারি পয়েন্ট ধরা হলো। হ্যাঁ, তাহলে এই পয়েন্টগুলোর রেসপেক্টে আমরা এই কোশ্চেনটা লিখবো, লেখার পরে the m+1j is not inside the plate, so that derivative boundary condition needs to be used to account for this additional মানে আমাদের এই যে dt by dx at this line will be given by এই যে this equation। দেখো তো এটা বুঝতে পারো কিনা স্যার আরেকবার। মানে এই যে dt by dx এই যে এই পয়েন্টে, মানে আমরা যদি এইটাই ধরো, এটা হলো এম জে, আচ্ছা এটা মানে এটা সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা। হ্যাঁ, তাহলে এটা হলো m+1j, আর এদিকে হলো m-1j। হ্যাঁ, তাহলে dt by dx at mj যদি সেন্ট্রাল ডিফারেন্সিং ফর্মুলা ইউজ করি, তাহলে কি হবে, এইটা মাইনাস এইটা ডিভাইডেড বাই টুয়াইস ডেল্টা এক্স, তাই না, সেন্ট্রাল ডিফারেন্সিং ফর্মুলা ইউজ করলে এটা হবে, মানে দ্যাট ইজ dt by dx এর এই যে এখানে যে dt by dx, হ্যাঁ, এইটার এক্সপ্রেশনটা হবে এটা সেন্ট্রাল ডিফারেন্সিয়াল স্কিম, সেন্ট্রাল ডিফারেন্স স্কিম।
এটা হলো সিডিডি, সেন্ট্রাল ডিফারেন্স স্কিম, সিডিডি, হ্যাঁ, সেন্ট্রাল ডিভাইডেড ডিফারেন্স, সেন্ট্রাল ডিভাইডেড ডিফারেন্স। আচ্ছা, এখন এই কোশ্চেনটা আমরা লিখতে পারি, এটা তোমরা জানো, এই কোশ্চেনটা আমরা লিখতে পারি। তাহলে এখানে যেহেতু বাউন্ডারিতে, আচ্ছা এরপর আমরা লিখতে পারি এই যে এইটা মানে এই কোশ্চেনটা থেকে এটা ইকুয়ালস টু এইটা প্লাস টুয়াইস ডেল্টা, এই জিনিসটা। এখন বাউন্ডারিতে দেওয়া আছে যে বাউন্ডারিতে এই জিনিসটা ইকুয়ালস টু 0, হ্যাঁ, দ্যাট ইজ এটা ইকুয়ালস টু 0। তাহলে কি হলো, এই যে এটা ইকুয়ালস টু 0, তাহলে আমাদের এই ডিসক্রিটাইজড ইকুয়েশন দ্বারা এইটা, মানে আমাদের ওই আমরা কিন্তু ওই যে ফিকটিশিয়াস পয়েন্টটা রাখি নেই, ঠিক আছে, ফিকটিশিয়াস পয়েন্টটা রাখি নেই। তাহলে এইটা হলো কি আমাদের এই মানে এই ইয়ের ইকুয়েশন, কি বলে এই যত এই তোমার এই এজের ইকুয়েশন গুলো, হ্যাঁ, এই এজের ইকুয়েশন গুলো। মানে আমি এখানে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্টের জন্য এই ইকুয়েশনটা ইউজ করব। মানে ইন্টারনাল ওই এজের মধ্যে এজের ইন্টারনাল নোটগুলোর জন্য উই উইল ইউজ দিস ডিসক্রিটাইজড ইকুয়েশন, হ্যাঁ, দিস ডিসক্রিটাইজড ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এখানে এই যে এই প্রবলেমটা তো তোমাদের এক্সারসাইজ, এটাও এক্সারসাইজ, হ্যাঁ, এবং তোমাদের একটা অ্যাসাইনমেন্ট 2 দেওয়ার কথা, হ্যাঁ। স্যার এটা নেক্সট উইকের থার্সডে স্যার আপনি দিন। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট 2, এই অ্যাসাইনমেন্ট 2টা will be based on this exercise, হ্যাঁ, এটা এক্সারসাইজ 2, মানে এইটাই না, কারণ আমি এখানে করব কি তোমাদের এই যে রোল নাম্বারের কিছু একটা অ্যাড করে দিব, যাতে তোমাদের হাতে নিজেদের করতে হয়, হ্যাঁ। সো তোমরা আগে থেকে একটু জেনে রাখলা যে এই যে এইটাই হবে আমাদের অ্যাসাইনমেন্ট 2, হ্যাঁ, ঠিক আছে, জি স্যার। এইটাই হবে অ্যাসাইনমেন্ট 2, কিন্তু সবাইকে যাতে নিজেদের হাতে করতে হয় সেজন্য আমি এখানে এটাগুলো চেঞ্জ করে দিব, হ্যাঁ। স্যার এখানে কি জাস্ট ইন্টেরিয়র নোটস এর টেম্পারেচার গুলো বের করতে বলছেন? হ্যাঁ, ইন্টারভিউ নোটস তো এইগুলো বের করবো, এই যে এটা মানে তোমাদের অ্যাসাইনমেন্ট হয়তো আমি কয়টা দিব, 9টা, এই 9টা দিতে পারি, অ্যাসাইনমেন্টে 9টা দিতে পারি, হ্যাঁ, অ্যাসাইনমেন্টও ঘরে বসে বসে করবো 9টা। তবে তোমাদের হাতে কলমে 9টা মানে ইটারেট করার দরকার নেই, তোমরা এক্সেলে করে ওই এক্সেলের রেজাল্টটা জাস্ট পেস্ট করে দিবা, ঠিক আছে, হাতে কলমে 9টা ইটারেট করার দরকার নেই। জি এক্সেলে করতে পারো, এক্সেলে করে এখানে এই যে এটা করলাম, এটাতে আমি এক্সেলে করে পেস্ট করে দিছি, এই যে এটা এক্সেলে করে পেস্ট করে দিছি। আচ্ছা, তাহলে এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে এই জায়গায় না হয়ে যদি এই জায়গায় হয় ইনসুলেশন, হ্যাঁ, তাহলে ওই নোটগুলোতে আমরা ই করব, ওই যে তোমার মানে নয়ম্যান কন্ডিশন যদি হয় তাহলে এই নোটগুলোর জন্য ইউজ করব ইন্টেরিয়র নোট। যদি এখানে হয় ইনসুলেশন তাহলে এখানে ইউজ করবো, যদি এদিকে হয় ইনসুলেশন তাহলে এদিকে ইউজ করবো, মানে যেদিকে নয় মানে দ্যাট ইজ আমরা আগে এরকমও কিন্তু হতে পারে চারদিকে ইনসুলেশন, ঠিক আছে, চারদিকে ইনসুলেশন মানে এখান থেকে হিট বের হচ্ছে না কিন্তু ভিতরে হিট জেনারেশন হচ্ছে, এরকমও কিন্তু হতে পারে। কাজেই মানে দিস প্রবলেম ইজ টোটালি মানে টোটালি মানে সলভেবল বাই নয়ম্যান বাউন্ডারি কন্ডিশন বা টোটালি স্পেসিফাইড বাই নয়ম্যান বাউন্ডারি কন্ডিশন, ঠিক আছে। তাহলে এমন হতে পারে যে দুটো টেম্পারেচার এই মানে এই যে এদিকে দুদিকে টেম্পারেচার আর দুদিকে ইনসুলেশন, তাহলে দুটো
ডিরিক্লে বাউন্ডারি কন্ডিশন, দুটো নয়ম্যান বাউন্ডারি কন্ডিশন। তাহলে ডিরিক্লে বাউন্ডারি গুলো আমরা ডিরিক্লে নর্মালি যেটা শিখে আসছে সেভাবে করব, আর নয়ম্যান বাউন্ডারি কন্ডিশন গুলো আমরা এই যে নয়ম্যান এইমাত্র যেটা শিখলাম সেটা দিয়ে করতে হবে। হ্যাঁ, নয়ম্যান হলো এই যে একটা ইমাজিনারি পয়েন্ট নিয়ে সেভাবে নয়ম্যান বাউন্ডারি কন্ডিশনটা করতে হবে। আর সেটার একটা এক্সাম্পল দেখা গেল তো ভালো হতো। এক্সাম্পল এই যে এইটাই। ও এক্সাম্পল আছে তো, এক্সাম্পল তো এক্সাম্পল সেটার এক্সাম্পল দেখ। হ্যাঁ, এক্সাম্পলটা গেল কো, এক্সাম্পল তো ছিল। ও আচ্ছা, এক্সাম্পলটা আমার স্লাইডে আছে। আচ্ছা আমি স্লাইড দিয়ে দেবো। হ্যাঁ স্লাইডে আছে, মানে স্লাইড এখানে তোমাদের শর্ট করে দিছে যে মানে তাই তো, এটা এক্সাম্পল তো ছিল। আচ্ছা এনিওয়ে আমি দিব, আমার স্লাইড আছে। হ্যাঁ এক্সাম্পল স্লাইড আছে। আচ্ছা তাহলে এটা এটা এক্সাম্পলটা গেল গিয়ে কিভাবে। আমরা আজকে এখানে শেষ করি নাকি? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা একটু একটু এটা বলে শেষ করি, একটা আইডিয়া দিয়ে দিই। আচ্ছা সেকেন্ড যে এটা, তোমরা সবাই অ্যাটেন্ডেন্স দিছো তো না? জি স্যার। হ্যাঁ আমি একটু 5টা মিনিট নেই। স্যার আজকে আর স্যার নতুন কিছু আর দেখেন? না না, নতুন কিছু না, নতুন কিছু না। মানে আমি জাস্ট একটা জিনিস দিয়ে শেষ করবো, মানে ওইখানে থেকে আবার নেক্সট ক্লাসে শুরু করবো। হ্যাঁ মানে যেখানে শেষ করবো ওইখানে নেক্সট ক্লাসে শুরু করবো, মানে একটা জায়গায় গিয়ে শেষ করি। মানে দুটো আমি মনে করতেছি যে এই দুটো হয়ে গেছে তোমাদের। হ্যাঁ আমি এখন একটা নতুন জায়গায় টাচ দিয়ে ছেড়ে দিব, নেক্সট ক্লাস ওইখান থেকে শুরু করবো। সেটা হলো গিয়ে যে আমরা এই যে এক্সাম্পল গুলো দেখলাম, এই যে এতক্ষণ দেখলাম, এখানে কোথাও টাইম ছিল না কিন্তু। হ্যাঁ সব 2D স্টেডি, 2D স্টেডি। দ্যাট ইজ আমাদের এই কোয়েশ্চেন গুলো, এই কোয়েশ্চেনটা আমরা জানি এটা হলো ইলিপ্টিক। কিন্তু যদি এই যে টাইম থাকে, টাইম থাকলেই আমাদের সলিউশনটা হতে হয় টাইম মার্চিং সলিউশন। হ্যাঁ টাইম মার্চিং সলিউশন। এই টাইম মার্চিং সলিউশনে আমরা এইটা কিন্তু আমরা করেছি। এটা হলো আমাদের এই এক্সাম্পল 3। হ্যাঁ এক্সাম্পল 3 একটা রডের ইয়ে টেম্পারেচার ডিস্ট্রিবিউশন। এই যে এটা তোমাদের মানে এক্সাম্পল 3টা, এই যে এক্সাম্পল 3 এ ডিসক্রিটাইজ, দিস ইজ দা এক্সাম্পল 3 ডিসক্রিটাইজড ইকুয়েশন। হ্যাঁ তাহলে এক পাশে আমরা মানে এই টাইম মার্চিং মানে হলো গিয়ে, মানে হলো গিয়ে যে আমরা at a given time n সবগুলো আননোন সলভ করব, দেন আমরা at a higher time level বা ফরওয়ার্ড টাইম লেভেল n+1 এ আমরা আবার সবগুলো আননোন বের করব। এটাকে বলা হয় টাইম মার্চিং। মানে কোন একটা পার্টিকুলার টাইম এনে আমরা আমাদের সবগুলো আননোন বের করব, তারপরে আমরা ফরওয়ার্ড টাইম n+1 এ চলে যাব, গিয়ে আবার সবগুলো আননোন বের করব। দ্যাট ইজ এই কাজটা করার জন্য আমরা আগের এই অঙ্কে যেটা করেছিলাম এক্সাম্পল 3 তে, যে আমরা এই কোয়েশ্চেনটা ইউজ করেছিলাম, যেখানে প্রতিটা নোডের এই যে টি তো যে কোনো নোড, তাই না, এনি নোড, ফর এনি নোড ফরওয়ার্ড টাইমটাকে আমরা মানে ফরওয়ার্ড টাইমটাকে আমরা একপাশে রেখেছিলাম, আর ওই নোডেরই আগে টাইম এবং অন্যান্য নোড সবগুলো আগের টাইমে নিয়ে প্রিভিয়াস টাইম স্টেপে রেখে মানে আমরা ইকুয়েশনটা তৈরি করেছিলাম অ্যাজ ইফ যে all values at the previous time step is known. All values at the previous time step is known. তাহলে এই যে এই ধরনের যে ইকুয়েশন, যেখানে এক পাশে শুধু একটা আননোন থাকবে ফরওয়ার্ড টাইম স্টেপে, আর ডান মানে তার আরেক পাশে যা থাকবে সবকিছু ধরে নেওয়া হচ্ছে নোন। হ্যাঁ নোন।
এই ধরনের স্কিমকে বলা হয় এক্সপ্লিসিট টাইম স্কিম, হ্যাঁ, বা এক্সপ্লিসিট মেথড। এই ধরনের টাইম মার্চিং কে বলা হয় এক্সপ্লিসিট টাইম মার্চিং, হ্যাঁ, এক্সপ্লিসিট মেথড। তাহলে এক্সপ্লিসিট মেথডের একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা হলো এই যে এক্সপ্লিসিট মেথডের যে এই প্যারামিটারটা, এই আলফা টাইমস ডেল্টা টি বাই স্কয়ার, হ্যাঁ, এটা এটা কি হতে হবে? 0.5, 0.5 এর চেয়ে ছোট হতে হবে ফর দিস সলিউশন টু বি স্টেবল, হ্যাঁ, ফর দিস সলিউশন টু বি স্টেবল। এই লিমিটেশনটা আছে। দ্যাট ইজ আমরা এই টাইম মানে আমাদের এক্সটাকে যদি আমরা ছোট করি তাহলে টিটাকে অনেক বেশি ছোট করতে হবে, হ্যাঁ, আর এক্সটাকে টিটাকে একটু বড় রাখতে হলে আমাদের এক্সটাকে বড় করতে হবে। তাহলে এক্স বড় করলে আমাদের অ্যাকুরেসি কমে যায়, আর এক্স ছোট করে অ্যাকুরেসি বাড়াতে গেলে আমাদের স্টেবিলিটি কমে যায়, মানে সলিউশন আনস্টেবল হয়ে যায়। তাহলে দেয়ার ইজ এ কম্প্রোমাইজ, হ্যাঁ, দেয়ার ইজ এ কম্প্রোমাইজ ইন এক্সপ্লিসিট মেথড। তাহলে দেয়ার ইজ অ্যানাদার মেথড হুইচ ইজ আনকন্ডিশনালি স্টেবল, হ্যাঁ, আনকন্ডিশনালি স্টেবল। এটা যেমন কন্ডিশনালি স্টেবল, এক্সপ্লিসিট স্কিম ইজ কন্ডিশনালি স্টেবল। Implicit method, this is unconditionally stable, ঠিক আছে? এখন what is an implicit method, we will see it in the next class. তাহলে আমরা explicit method যেটা দেখেছি সেটাতে আর নতুন কিছু নাই, কিন্তু এটা conditionally stable, ঠিক আছে, conditionally stable. Whereas there is another method for time marching, which is called implicit method, that is unconditionally stable, মানে আমাদের কোনো কন্ডিশন ফুলফিল করতে হয় না implicit method এ, ঠিক আছে? তাহলে what is that implicit method, we will see in the next class. তোমাদের কোন কোশ্চেন